আসসালামু আলাইকুম। দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় শাড়ি পরিয়ে পণ্য বয়কটের আহ্বান রিজভির। বাংলাদেশ ভারত সীমান্তে 4 শুল্ক স্টেশনে বাণিজ্য বন্ধ। গণহত্যায় জড়িত নয় এমন কাউকে গ্রেফতার করা হবে না, আইজিবি। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহমদ। পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় 17 ডিসেম্বর। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেফতার। পাঠ্য বই বিতরণের আগে নোট গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ। সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা ফেন্সিডিল সহ গ্রেফতার। শিখ নেতা পান্নন হত্যাকাণ্ডে অভিযুক্ত গুপ্তের বিরুদ্ধে সমন জারি করল মার্কিন আদালত। ভারতের পতাকা পায়ে মোড়ানোর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি, রিউমার স্ক্যানার। এবং অজ্ঞাত রোগে কঙ্কতে অন্তত ৭৯ জনের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বুধবার সন্ধ্যা 7:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান চীনের রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সাক্ষাৎ শেষে রাত 8টা 50 বের হয়ে যান চীনের রাষ্ট্রদূত। এছাড়া চীনের পক্ষ থেকে খালেদা জিয়াকে একটি চীনের ঐতিহ্যবাহী দেয়ালচিত্র উপহার দেওয়া হয়। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের হাই কমিশনার, সৌদি আরবের রাষ্ট্রদূত ও পাকিস্তানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত 2 ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য পাঠানোর আহ্বান জানান। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। তিনি বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে পুড়িয়ে দিয়েছেন। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় এমনটা করতে দেখা গেছে তাকে। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা এ নেতার সঙ্গে ছিলেন। সভায় রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। তিনি বলেন, যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে, কিন্তু বাংলাদেশকে সেটা করতে আসবেন না। তিনি আরো বলেন, ভারত যা বলবে তাই শুনবে, এমনটা শেখ হাসিনার মতো 2-1 থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। সীমান্তের ওপারে বিক্ষোভের জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে 4টি শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দেশের প্রধান স্থল বন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম প্রায় স্বাভাবিক রয়েছে। 5 আগস্টের পর পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে ভারত ভিসা দেওয়া বন্ধ রাখা স্থল বন্দরগুলোর ইমিগ্রেশন দিয়ে 2 দেশের মধ্যে যাত্রী পারাপার উল্লেখযোগ্য হারে কমেছে। বন্ধ হয়ে যাওয়া শুল্ক স্টেশনগুলো হচ্ছে মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি এবং সিলেটের জকিগঞ্জ ও শেওলা। গত 27 নভেম্বর থেকে চাতলাপুর ও 28 নভেম্বর বটুলি স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। গত সোমবার থেকে বন্ধ আছে জকিগঞ্জ ও শেওলার কার্যক্রম। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের পর অনেকে মিথ্যা মামলা করেছেন, তবে এসব ক্ষেত্রে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, গণহত্যায় জড়িত না এমন কাউকে গ্রেফতার করা হবে না।
তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে না। পুলিশের কতজন সদস্য গণহত্যায় জড়িত জানতে চাইলে আইজিপি বলেন, এখনই এই সংখ্যা বলা যাচ্ছে না, তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হবে এবং চিহ্নিত করা হবে। গণহত্যায় জড়িত না অনেক নিরীহ পুলিশ সদস্য কেউ আসামি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়েজ আহমদ। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আহমদ ফয়েজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে একটি ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন। কৈশোরে থেকে লেখালেখির প্রতি ঝোঁক থেকে স্কুল জীবনে স্থানীয় সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। স্থানীয় পানপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশের পর ঢাকায় ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে নানা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। ভৈরব থানার ওসি এমডি শাহিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত প্রাঙ্গণের সেদিনের ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট, কালো প্যান্ট ও মাথায় হেলমেট পরিহিত চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায়। বিনামূল্যের পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট গাইডে ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বুধবার এক নোটিশে এনসিটিবি এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, বর্তমানে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই মুদ্রণ, বাছাই ও সরবরাহের কাজ চলছে। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখা জাতীয় ও নৈতিক দায়িত্ব। তাই পাঠ্য বই সরবরাহের আগ পর্যন্ত সব ধরনের সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত কর্মকর্তা সহ দুজনকে 100 বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত 2:30টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম বোরাগাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী সুজনের ব্যক্তিগত কর্মকর্তা দীপঙ্কর রায় মিঠু এবং নীলফামারীর ডোমার উপজেলার দক্ষিণ কেতকি বাড়ি পাঠানপাড়া এলাকার বাসিন্দা মনসুর আলী। খালিস্তানপন্থী নেতা ও আইনজীবী গুরপতবন্দ সিং পান্নন হত্যায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিখিল গুপ্তর বিরুদ্ধে দেওয়ানি মামলার সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি পান্নন হত্যায় যুক্তরাষ্ট্রে গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছিলেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, এই সমন জারির মাধ্যমে গুপ্তের বিরুদ্ধে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে আদালত। আদালতের এই সমন জারির পর গুপ্তের বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দিতে 21 দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে তাকে। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা পায়ে মোড়ানোর একটি ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের মাধ্যম রিউমার স্ক্যানার। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে রহস্যময় এক রোগে কমপক্ষে 79 জনের মৃত্যু হয়েছে। অজ্ঞাত ফ্লু জাতীয় রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন বলে জানানো হয়েছে, খবর বিবিসির। এছাড়া এই রোগে মৃতদের বেশিরভাগই বয়সী কিশোর ও তরুণ। প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফ্লু এর মতো উপসর্গ সৃষ্টিকারী একটি অজ্ঞাত রোগে অন্তত 79 জন মারা গেছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগেরই বয়স 15 থেকে 18 বছরের মধ্যে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।